নমস্কার বন্ধুরা। তো ফাইনালি আমাদের প্রতিবেশী বাংলাদেশকে ধ্বংসের পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারত, যেখানে এমনভাবে ফাঁদ পাতা হয়েছে যাতে বিনা ডিরেক্টলি বাংলাদেশে অ্যাটাক করে দেশটাকে ধূলিসাৎ করে দেওয়া যায়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করছে অ্যাকচুয়ালি বাংলাদেশের উন্মাদ জনগণ আর ওদের সরকার নিজেরাই নিজেদের অজান্তে। এবং যেভাবে আমেরিকা খুবই পরিকল্পিতভাবে 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল বিনা কোনো যুদ্ধ লড়ে, এক্স্যাক্টলি সেম কাজ করছে ভারত। কিভাবে? যে কোনো দেশকে ধ্বংস করতে হলে একটাই কাজ করতে হবে, সেটা হলো দেশটাকে এমনভাবে পুশ করতে হবে যাতে ওরা আয়ের চেয়ে বেশি ব্যয় করে। এতে কী হবে? ধীরে ধীরে দেশটা নিজেদের সমস্ত জমাপুঞ্জি হারিয়ে একটা ভিখারি রাষ্ট্রে পরিণত হবে, যেরকম সোভিয়েত ইউনিয়ন হয়েছিল। আর একবার কোনো দেশ এমন পর্যায়ে পৌঁছে গেলে তারপর সেটাকে নিজেদের ইচ্ছে মতন চালানো খুবই সহজ। এবং এটাকেই বাস্তবায়ন করতে ভারত দুটো পদ্ধতিকে কাজে লাগাচ্ছে। একটা হলো মিলিটারিভাবে চাপ সৃষ্টি, অন্যটা বাংলাদেশকে অতিরিক্ত খরচ করতে বাধ্য করে। গত কিছু সময় ধরে ভারত ধীরে ধীরে বাংলাদেশের ওপরে চাপ বাড়াতে নিজেদের যে রপ্তানি তার উপরে প্রচুর সমস্যা তৈরি করেছে, পার্টিকুলারলি বাংলাদেশের দৈনন্দিন সামগ্রী। উদাহরণ হিসেবে বললে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী চাল, যেটা ছাড়া ওদের সাধারণ মানুষ না খেয়ে মরবে। এই চাল মূলত ভারত থেকে আমদানি হতো, কিন্তু বাংলাদেশের যা প্রয়োজন সেই পরিমাণ চাল এক তো ভারত রপ্তানি করছে, উপরন্তু বাংলাদেশের ভেতরে ওদের যে সমস্ত হুজুররা রয়েছে বা ভারত বিরোধী মব রয়েছে তার চক্করে ভারত থেকে আমদানি করতেও অনেক সমস্যা হচ্ছে। ব্যাস এটাই আমাদের ব্রহ্মাস্ত্র। বাংলাদেশ ভারত থেকে চাল না পেয়ে অন্য দেশের কাছে যায় চাল কিনতে। মুশকিল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ ভারত, তাই ভারত ছাড়া বাংলাদেশ এত বেশি চাল অন্য দেশ থেকে পাবেও না। যার দরুন বলতে পারেন যে এক প্রকার বাধ্য হয়ে ওরা যায় সিঙ্গাপুরের কাছে, আর ওখানে সিঙ্গাপুরের একটা কোম্পানির সাথে চুক্তি করে যাতে ওরা বাংলাদেশকে চালের সাপ্লাই দেয়। কিন্তু দাঁড়ান, এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো সিঙ্গাপুর এত বেশি চাল বাংলাদেশকে কিভাবে সাপ্লাই করবে? এর জন্য ওরা আগে ভারতের কাছ থেকে চাল কেনে, তারপর সেই চাল যাবে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর এই চাল বাংলাদেশে পাঠাবে। অর্থাৎ কি অবস্থা দেখুন, ভারত এই চাল থেকে প্রফিট তুলবে, তারপর সেই চাল সিঙ্গাপুরে গেলে সিঙ্গাপুর নিজেদের প্রফিট রাখবে এবং তারপরে এই চাল পাঠানো হবে বাংলাদেশ। মানে এখানে বাংলাদেশ ভারতের চালই কিনবে, কিন্তু দ্বিগুণ দামে সিঙ্গাপুরের থেকে ঘুরপথে। জাস্ট ভাবুন কি লেভেলের বুদ্ধি আমাদের এই সমস্ত নোবেল জয়ী ইউনিস চাচা আর ওনার ফলোয়ারদের। আর এটা কিন্তু বাংলাদেশের যে আর্থিক উপদেষ্টা সালাউদ্দিন তিনি নিজে অফিশিয়ালি স্বীকার করেছে, যা বাংলাদেশের মিডিয়ায় রিপোর্ট করেছে। আর বন্ধুরা এখানেই শেষ নয়, খেলা তো সবে শুরু হলো। যেমনটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশের সমস্ত হুজুর বা ওদের মৌলবাদীরা মারাত্মক ভারত বিরোধী, তাই ওরা চাইছে ভারতের বদলে পাকিস্তানের সাথে ট্রেড চুক্তি করতে। তাই ভারতের চালকে বয়কট করে বাংলাদেশ পাকিস্তান থেকে চাল কিনে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। টুইস্ট হলো পাকিস্তান নিজেই এই চাল অন্য একটা দেশ মানে দুবাই থেকে আমদানি করছে। এবং খবর দেখেন, বলা হচ্ছে বাংলাদেশের জন্য পাকিস্তান 1 লাখ টন চাল কিনছে। মজার ব্যাপার হলো বাংলাদেশের মিডিয়া এটাকে নিয়ে রিপোর্ট করেছিল যে এই চাল পাকিস্তানের নিজস্ব, কিন্তু যেমনটা আমি বললাম যে পরে ধীরে ধীরে বাইরে আসছে যে এটা বেসিক্যালি দুবাই হয়ে আসছে। আর স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি দুবাই নিজে তো চাল উৎপাদন করেন এবং ওরা নিজেরাই ভারত থেকে এই সমস্ত চাল আমদানি করে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ভারতের চাল দুবাই রপ্তানি হলো, দুবাই তার থেকে প্রফিট রেখে সেটা পাকিস্তানে রপ্তানি করে, তারপর পাকিস্তান এর ওপর কিছুটা প্রফিট রেখে সেই চাল বাংলাদেশকে রপ্তানি করে। আর এইভাবেই আমাদের প্রতিবেশী বাংলাদেশের সরকার ভারতের বয়কট করে পাকিস্তানের সাথে সম্পর্ককে মজবুত করছে। ভাবা যায়? আর এর থেকে ভারতের লাভ কী হবে? আমাদের লাভ হলো আমাদের যে চালের রপ্তানি সেটা কিন্তু কমছে না, আমরা তো প্রফিট পাচ্ছি। মাঝখান থেকে সেম চাল ঘুরপথে কেনার ফলে বাংলাদেশকে দ্বিগুণ থেকে 3 গুণ দাম দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি কত দাম দেবে তার অফিসিয়াল কোনো রিপোর্ট তো নেই, তবে ওভারঅল ওদের ব্যয় কিন্তু অনেক বেশি বাড়ছে, যা ইকোনমিক্যালি বাংলাদেশের মারাত্মক ক্ষতি করছে। যাই হোক, এটা তো গেল প্রথম অ্যাকশন। এরপর ভারতের দ্বিতীয় পরিকল্পনা শুরু হয়, যেখানে ভারত বাংলাদেশকে সেভাবেই শেষ করবে
যেভাবে আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে করেছিল। যদি আপনাদের মনে থাকে, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার কিন্তু যুদ্ধ হয়নি। আমেরিকার কাছে সোভিয়েত ইউনিয়নের চেয়ে বেশি ফান্ডিং ছিল, আর লাগাতার ওরা সোভিয়েত ইউনিয়ন বা তার আশেপাশের দেশে সেনা মোতায়েন শুরু করে। এবং একে টক্কর দিতে সোভিয়েত ইউনিয়ন কী করে, নিজেদের দেশের সমস্ত ডেভেলপমেন্টকে বাদ দিয়ে পুরো টাকা সেনাতে খরচ করতে শুরু করে আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য। এবং ইভেনচুয়ালি এর চক্করে ওদের ইকোনমি ধ্বংস হয়েছে। সেমভাবে এখন খবর আসছে যে ভারতও চিকেন নেকের কাছে বা বাংলাদেশের আশেপাশে নিজেদের সেনা মোতায়েন বাড়িয়ে দিয়েছে, হাতিয়ার মোতায়েন হচ্ছে, নোটামের পর নোটাম জারি করা হচ্ছে এবং যুদ্ধাভ্যাসও হচ্ছে। ফলে বলতে পারেন যে একটা উড়ো খবর ছড়ানো হচ্ছে যে ভারত কোনো বড় অ্যাটাক করার প্ল্যান করছে। এখন স্বাভাবিকভাবেই ভারতের মতন এত বড় একটা দেশকে কাউন্টার করতে হলে বাংলাদেশের সেনাকেও অল টাইম হাই অ্যালার্টে থাকতে হবে, প্রচুর হাতিয়ার কিনতে হবে এবং এর ফলে প্রয়োজনের অতিরিক্ত ডিফেন্সে খরচ করে বাংলাদেশ কিন্তু আরও ফকির হয়ে যাবে। সেম কাজ ভারত পাকিস্তানের সাথেও করেছে। পাকিস্তানের সীমান্তে যুদ্ধাভ্যাস আর নোটামের নামে পাকিস্তানের সেনাবাহিনীকে তো গত কয়েক মাস ধরে হাই অ্যালার্টে রেখেছে। ওদের রিসোর্স মারাত্মকভাবে খরচ হয়ে যাচ্ছে এবং এটা খুবই কার্যকর একটা স্ট্র্যাটেজি শত্রুর সাথে যুদ্ধের আগে ইকোনমিকভাবে ওদেরকে দুর্বল করে দেয়। কারণ যদি এইভাবেই শত্রুপক্ষ নিজেদের রিসোর্সকে শেষ করতে থাকে তাহলে এমনিতে ওরা লড়তে পারবে না, ওদের দেশটা টিকে থাকাই মুশকিল। কারণ দিন শেষে আপনার কাছে যত আধুনিক হাতিয়ারই থাকুক না কেন, যুদ্ধ সেই জিতবে যার ইকোনমি শক্তিশালী হবে। কিন্তু উল্টে এই ইকোনমিক ক্রাইসিসের চক্করে বাংলাদেশ আর পাকিস্তানের মতন দেশের ভেতরে রিভল্ট হবে, যেটা আমরা ইতিমধ্যেই দেখতেও পাচ্ছি। ফলে ভারত এখানে খুবই চালাকির সাথে চাণক্য নীতিকে কাজে লাগে বাংলাদেশের ব্যান্ড বাজাচ্ছে, যাতে আগামী কিছু সময় বিনা ভারত যুদ্ধ লড়ে বাংলাদেশকে বরবাদ করে দিতে পারে। আর এই কাজে আমাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশের এই উন্মাদ জনগণ আর ওদের সরকার। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।